যখন ইউনেস্কোতে কাজ করতাম তখন ইউনিসেফের এক বড় ভাই ছিলেন, উনি ওখানকার পিআরও ছিলেন, আকিল খান। হ্যাঁ, উনি আমাকে ধর্মবোন বানিয়েছিলেন। ওনার বাড়ি ছিল গোয়া। বাংলাদেশে ওনার কোনো আত্মীয় স্বজন ছিল না, কিন্তু উনি বিয়ে করেছিলেন খুব বড় একটা পরিবারের। সঞ্জিদা খাতুন আপার এক বোনের সাথে তার বিয়ে হয়েছিল। উনি দৈনিক বাংলার ফটোগ্রাফার ছিলেন। তো এই বড় ভাই আর কি আমাকে গুরু মানে বোন মানে ধর্ম বোন বানিয়ে তখন বললো, ইফাত তুমি একা একা ঘুরে বেড়াও, আমার খারাপ লাগে, তুমি বিয়ে করবা আমাকে। উনি সারাক্ষণ এই একটা কথাই বলতো। তা আমি বললাম যে আপনি তো জানেন আমার এরকম একটা বিয়ে হয়েছিল আগে, তো সেটা চিন্তা করেন তারপরে আপনি বলেন। না, আমার একটা ভাই আছে, আমি তোমাকে দেখাবো, ঠিক আছে। তো তুমি ওনার ইউনিসেফ একটা প্রতিদিন লাঞ্চে অফিস থেকে লাঞ্চ খাওয়ানো হতো আর কি। আমার ইউনেস্কো তো তাই ছিল। হ্যাঁ, ওখানেও লাঞ্চ খাওয়ানো হতো, ইভিনিং টি, মর্নিং টি সব হতো আর কি। তো তুমি এসো। তো একদিন ওনার অফিসে আমি গেলাম। তো গেলে পরে একজনকে দেখালো, এক ভদ্রলোক আসলো, দেখালো, কথা টথা বললো, চলে গেল, দ্যাটস অল। তারপরে আর কিছু উনি কিন্তু আমাকে বলে না যে কেউ তোমাকে দেখতে আসবে কিংবা এই ধরনের কোনো আগে থেকে কোনো হিন্ট দেয়নি, কিছুই বলেনি। তো সে কথাবার্তা বলে, বেশ ভালোই কথাবার্তা বলে, বেশ কথা জমিয়ে রাখতে পারে এইরকম। তারপরে ভাইয়া বললো কয়েকদিন পরে, এরপরে আমি বললাম, আকিল ভাই এই ভদ্রলোক প্রায় আসে কেন অফিসে? তো বলে কি যে তোমাকে দেখতে আসে। বলে তাই নাকি? কেন? তখন আপনি ইউনিসেফে? তখন ইউনিসেফে না, কিন্তু আমি লাঞ্চ আওয়ারে ইউনিসেফে চলে আসতাম। 27 নাম্বার আমার অফিস, আর ইউনিসেফ হচ্ছে 13 নাম্বারের ওই মানে আমি জয়েন করে ফেলছেন বিসিএস এ বা এরকম না, কোথাও জয়েন করিনি আমি। তখন কোথাও জয়েন করেন নাই? তখন আমি ইউনেস্কোতে কাজ করি, কিন্তু জয়েন করিনি মানে আমি। বিসিএস এর জয়েন করেন নাই না, তখনই জয়েন করিনি, কিন্তু ইউনিসেফে কাজ করতাম। ওই সময়কার ঘটনা আপনাকে আমি বলছি, একটু ফ্ল্যাশব্যাকে গেলাম আপনাকে। তো উনি ওই আকিল ভাই আর কি আমার সাথে পরিচয় করে দিয়েছিলেন ওই ভদ্রলোকের সাথে। তো পরিচয় হয়ে থাকলো। তারপরে পরবর্তী পর্যায়ে আমি যখন ইউনেস্কো চাকরি ছেড়ে দিয়ে আবার কলেজে জয়েন করলাম, বদরুন্নেসা কলেজে জয়েন করলাম, 1 বছর হয়ে গেল। তখন উনি ফোন দিত, ইফাত তুমি আসো আমার এখানে লাঞ্চ খেতে আসো, তোমাকে তো মনে পড়ে, তুমি এখানে থাকতে আসতে প্রায় মাঝে মাঝে আসো। তা ওনার ওখানে আমি যখন যেতাম তখনই দেখি ভদ্রলোক আসতেন। তখন আমার প্রথমে আমি বুঝি নাই, পরবর্তী পর্যায়ে আমাকে চলে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে বললো যে ইফাত এরকম তুমি তো একা একা ঘুরে বেড়াচ্ছ, তুমি আমার বোন, আমার ধর্ম বোন, তোমার জন্য আমার একটা কিছু চিন্তা করতে হয়, তো আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলবো, এরকম বলেছে। বলবেন? বলে কি হ্যাঁ, কার জন্য বলবেন? বলছে এই যে ভদ্রলোক আসে, এটা কি তোমার পছন্দ হয়নি? বলে হ্যাঁ ভালোই তো, বেশ কথাবার্তা তো বেশ মজার, সুন্দর, কথাই তো বেশ জমিয়ে রাখতে পারেন, খুবই ভালো। বলে হ্যাঁ, সে আমার খুব জুনিয়র বন্ধু, কিন্তু সত্যি আমার সাথে তার খুব ভালো ফ্রেন্ডশিপ। তখন আর কি আকিল ভাই আমাকে প্রেস ক্লাবে নিয়ে যেত। মাঝে মাঝে উনি আসতে বলতো, তুমি এসে নাস্তা খেয়ে ওখানে আমার সাথে গল্প করে কথা বলে। উনি কার্ড খেলতেন রেগুলার ইয়েতে, কি বলে, প্রেস ক্লাবে। আচ্ছা, ওই যে বললাম আমার যে ধর্ম ভাই, উনি বললো আমার বাবা মার সাথে কথা বলবে। তা বললো আমার বাবা মা, আপনি রাজশাহী শহরে তো আপনার ইউনিসেফের মিটিং আছে? বলে আমার ইফাত, আমার ইউনিসেফের মিটিং আছে, আমি যাচ্ছি, ঠিকানাটা একটু বলো। তো আমি আমার বাবার নাম দিলাম, বাড়ির অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে উনি ওখানে মিটিং শেষ করে ওনাদের যাদের সাথে মিটিং হচ্ছিল ওখানে যে বলছে যে আমি তো রাজশাহী শহরে তেমন কিছু চিনি না, আমি একজনকে খুঁজছি, তাকে কি আপনারা চেনেন? এরকম মোহাম্মদ আলাউদ্দিন, তিনি হেডমাস্টার ল্যাবরেটরি স্কুলের। এটা কে গেছে খুঁজতে? এই যে আমার ধর্ম ভাই খুঁজতে গেছে আপনার ফ্যামিলিকে? হ্যাঁ, খুঁজতে যায়নি উনি, ওনার ইউনিসেফের মিটিং ছিল, সেই মিটিং এর মধ্যে বলছে ইফাত আমি তো মিটিং এ যাচ্ছি রাজশাহী, তুমি তাহলে তোমাদের বাসার অ্যাড্রেস দাও, বাবার নাম দাও, আমি ওনার সাথে কথা বলে আসবো। তখন আর কি আমি বাবার নাম দিলাম। তো ওইখানে মিটিং এর মধ্যে একজন ছিলেন, তো ওখানে অধিকাংশ লোকই, আমার বাবা খুব শিক্ষক হিসেবে খুব ফেমাস এবং অনেক বছর 42 বছর টিচার ছিলেন উনি, যার কারণে তার পরিচিতি এত বেশি ছিল যে কেউ না কেউ চিনবেই তাকে, এরকম একটা অবস্থা ছিল। ওই মিটিং এর মধ্যে এক ভদ্রলোক বলছে, আরে উনি তো আমার টিচার, ও স্যারের বাসায় যেতে চান, চলেন নিয়ে যাই। বলে ওই ওনারা নিয়ে গেছেন, বাবার সাথে কথা টথা বলেছেন উনি। তারপরে বাবা বলে যে ঠিক আছে, আমি আমার ছেলেদের সাথে কথা বলি, তারপরে বলা যায়। বলে আমার মেয়ে কি বলে? বলে আপনার মেয়ে মনে হয় রাজি, এরকম শুধু উনি বলেছে যে আপনার মেয়ের মতামতটা আপনাকে আমি বললাম যে হ্যাঁ মনে হয় সে রাজি, তার পছন্দ। এরকম বলার পরে আমার বিয়ের কথাবার্তায় আমার বাবা মা ওই কথাবার্তা হলো, তারপরে বিয়ে হলো। তার আগে কিছুদিন আমি তার সাথে একটু ঘোরাফেরা করেছি, মানে মানুষ হিসেবে জানার জন্য, বোঝার জন্য যে আসলে কেমন কি বৃত্তান্ত, আমি যে বিয়ে করবো তাকে কি। তারপরে আমার তো 5ই ফেব্রুয়ারি বিয়ে হয়ে গেল, 1985 সাল। আচ্ছা, বিয়ের পরে তাদের বাড়িতে গেলাম। আমাকে তার আর্থিক অবস্থা এমনই ছিল যে সে একটা রিসেপশন করতে পারবে না।
হ্যাঁ, কোনো আনুষ্ঠানিকতাও তেমন কিছু করতে পারবে না। তবে আমাকে তারা 5 ভরি গোল্ড দিয়ে সে বিয়ে করে নিয়ে গেছে আমাকে। কাপড়-চোপড় যা দেওয়ার তাই দিয়ে নিয়ে গেছে। হুম। আর সে তাকে তার বন্ধু-বান্ধবকে বলেছে যে আমার বিয়ে, কিন্তু আমি তোমাদের দাওয়াত দিতে পারবো না, তোমরা আমাকে দোয়া করো, ব্যাস, দ্যাটস অল। হুম। তার বাড়িতে একটা ছোটখাটো একটা অনুষ্ঠানও নয়, জাস্ট আমাকে নিয়ে গিয়েছে, সবাইকে দাওয়াত দিয়ে খাবে, বউ দেখিয়েছে। হুম। তারপরে আমি আবারও বাবার বাড়িতে এসেছি, আসা যাওয়া যেমন যেমন হয় সেরকমই হয়েছে। আচ্ছা। তো আমি আমার বড় ভাইয়ের বাসায় থাকতাম, তো বড় ভাইয়ের বাচ্চাকে খুব আদর করতাম আমি, ভালোবাসা ছিল আমার প্রচন্ডভাবে। হুম। ওই বাচ্চা আমাকে ছাড়া থাকতে পারে না, এরকম ফুপির বাসায় যেতে হবে, প্রত্যেক দিন যেতে হবে। আচ্ছা আচ্ছা। আবার তো ফুপির বাসায় ওরা আসবে না, তো আমরাই যেতাম, একদিন পর পর ওদের বাসায় যেতাম, রেগুলার যেতাম। হুম। এইরকম আমার ওই ভাইয়ের ছেলে, সে আমার খুবই ইয়ে ছিল, লাগোয়া আচ্ছা ছিল আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে তো বিয়ের পরবর্তী পর্যায়ে 85 সালে একটা ঘূর্ণিঝড় হয়েছিল না, উড়িচ্চর না কোথায় জানি একটা, না হুম হুম। ঠিক আছে, শাল না বলো, হয়েছিল, সমস্যা যা নেই, হোক পাঠান। ওইরকম। সেই সময় সে আমাকে রেখে, ওই সময় সে ওইখানে টর্নেডো এলাকায় অনেক দূরে সেখানে চলে গেলে, কোস্টাল এরিয়াতে আচ্ছা বেশ কয়েকদিন, 1 সপ্তাহ মতো থাকলো। আচ্ছা। তারপরে আবার দেশে আমার এখানে আসলো। তারপরে এই আমাদের লাইফটা চলছে মোটামুটি কম্বাইন্ড ফ্যামিলি, তাদের 12 জন বাড়িতে, কিন্তু তারা 5 ভাই 2 বোন, মা, হুম। আমি একজন, তাহলে কয়জন হলো, ওরা 5 আর 2 7 8 9, একটা কাজের লোক, মোট 10 জন। আর তার মেজো ভাইয়ের বউ, তার মেজো ভাই আগেই বিয়ে করেছিল, হ্যাঁ, তার একটা বাচ্চাও ছিল, সে মেজো ভাইয়ের বউ, বাচ্চা, এতগুলি লোক একটা বাড়িতে, খুবই ছোট্ট একটা বাড়ি, যেখানে একেবারেই খুবই কনজেস্টেড একটা বাড়ি, এতগুলি লোকের একটা টয়লেট ছিল, হুম হুম হুম। বুঝতে পেরেছেন, একটা বাথরুম ছিল, ওকে। খুবই কষ্টে আর কি এরকম পরিস্থিতি। তো আমি বললাম যে তোমাদের বাড়িতে একটা চুলা দিয়ে রান্না হয়, বার্নার, এটা আবার কেমন ধরনের, ঢাকা শহরে বসবাস করো তোমরা, এইরকম ডাবল বার্নার নেই, একটা সিঙ্গেল বার্নারে 12 জন লোকের রান্না বান্না করতে কষ্ট হয়। তো আমাকে সে আবার বলেছিল যে তোমাকে আমি একটা আগে থেকেই বলে দিই, সেটা যে তোমার রান্নাঘরে যাওয়ার দরকার নেই। ঢাকা FM 94.5